এবারে আমি আহ্বান জানাবো বক্তব্য রাখার জন্য জনাব তাহজিব আলম সিদ্দিকী, ঝিনাইদহ ২। মাননীয় সদস্য, আপনার সময় 10 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা করার সুযোগ দানের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহান দশম সংসদের প্রথম কার্যদিবসে মহান রাষ্ট্রপতি এক অতি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ ভাষণ প্রদান করেন। একজন বিবেকতাড়িত স্বতন্ত্র সদস্য হিসেবে আমি সম্পূর্ণ নির্মোহ ও নিষ্কুল চিত্তে এবং বিশ্লেষণধর্মী আঙ্গিকে এর উপর আলোচনা করতে চাই। ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থসিদ্ধি কিংবা সস্তা প্রচারণার লোভে আমি আমার বক্তব্যে বাহুল্য বা অযাচিত সমালোচনা করতে চাই না। আবার সরকারি দলের সংসদ সদস্যদের মতো নিয়ম রক্ষার তাগিদে গতানুগতিক অতি প্রত্যাশিত শ্রুতিবাক্য উচ্চারণ করতে চাই না। স্বীকার করতেই হবে, বক্তব্যে দিক নির্দেশনামূলক অনেক উপাদানই উপস্থিত আছে, যাকে স্বাগত জানানো আমি আমার নৈতিক কর্তব্য বলে মনে করি। আবার বক্তৃতার মধ্যে সমসাময়িক অনেক চ্যালেঞ্জও অনুপস্থিত বা উপেক্ষিত হয়েছে, যাতে সম্পূর্ণভাবে হতাশ না হলেও আমি বিচলিত হয়েছি, মর্মাহত হয়েছি। মোটা দাগে মহামান্য রাষ্ট্রপতিকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েও বলতে চাই, চিত্তমদে তৃপ্ত হয়নি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণের এক বিরাট অংশ জুড়ে বিগত মহাজোট সরকারের 5 বছরের অর্জন এর উপর বিস্তারিত বর্ণনা দিয়েছেন। তিনি প্রত্যয়দীপ্ত কণ্ঠে বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশকে একটি প্রগতিশীল, সমৃদ্ধ, আধুনিক ও অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলে ধরার প্রতিশ্রুতি দানকারী মহাজোট সরকার, যারা 2008-এর নির্বাচনের রূপকল্প 2021 প্রদান করে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিল, বিগত 5 বছরের কার্যক্রমে তারা পরিপূর্ণভাবে সফল। পরিপূর্ণ শব্দটি নিয়ে মাননীয় স্পিকার আমার আপত্তি আছে। আপত্তির পরেও অকপটে স্বীকার করতে চাই, এই 5 বছরে মহাজোট সরকার সফলতা আছে এবং ইলেকশন ম্যানিফেস্টো অনুসারে তারা চেষ্টা করেছে, এতে সন্দেহ নেই। বিশ্ব মন্দার পটভূমিতে সামষ্টিক অর্থনীতির লক্ষ্যমাত্রা অনুসারে না হলেও ধারাবাহিকভাবে সন্তোষজনক অগ্রগতি হয়েছে। জঙ্গিবাদ নির্মূলে সরকার বিশেষ দক্ষতা এবং কঠোরতার পরিচয় দিয়েছে। বিদ্যুৎ সেক্টরে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে এবং জনগণ তার সুফল পেতে শুরু করেছে। কৃষি উৎপাদনে বৈচিত্র্যতা আনা সহ কৃষি গবেষণা এবং কৃষির আধুনিকায়নে সফলতা আছে। সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হয়েছে, যা সারা বিশ্বে প্রশংসিত হয়েছে। সামাজিক বেষ্টনী ধারাবাহিকভাবে প্রসারিত হয়েছে। শিক্ষা খাতে সৃজনশীল শিক্ষা ও পরীক্ষা পদ্ধতি চালু হয়েছে। স্বাস্থ্য ও পুষ্টি তথা খাদ্য নিরাপত্তা সূচকগুলোর সাফল্য সারা বিশ্বে প্রশংসিত হয়েছে এবং সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা MGTতে 2005 সালের নির্ধারিত লক্ষ্যমাত্রা 2013 সালেই অর্জিত হয়েছে এবং এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হয়েছে। এগুলো অনস্বীকার্য, তবে এসব স্বীকার করেও বলতে হয় আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নতি করা নিয়ে অনিশ্চয়তা আছে। এর পরের দীর্ঘ একটি উন্নত ও আলোকিত দেশ হিসেবে বিশ্ব দরবারে সমর্থিত হওয়া পথ দীর্ঘ, বন্ধুর এবং কণ্ঠ কাকীর্ণ। মাননীয় স্পিকার, মহান রাষ্ট্রপতির ভাষণের শেষ অংশ খুবই গুরুত্বপূর্ণ। এই অংশে নতুন সরকার, দশম সংসদ, বয়কটকারী বিরোধী শক্তি এবং জাতীয় মৌলিক বিষয় নিয়ে মন্তব্য করেছেন, যা দিক নির্দেশনামূলক। মাননীয় স্পিকার, মহান রাষ্ট্রপতি আশাবাদ ব্যক্ত করেছেন যে নতুন সরকার জনমনে শান্তি, স্বস্তি ও শৃঙ্খলা অক্ষুণ্ণ রাখবে, জঙ্গিবাদ নির্মূল করবে, সুশাসন প্রতিষ্ঠিত করবে এবং সর্বোপরি প্রগতিশীল, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত, আধুনিক, সমৃদ্ধশালী এবং অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলবে। এ প্রসঙ্গে আমি বলতে চাই, শুধু বাঙালির 32 কোটি চোখ নয়, সারা বিশ্ব এই সরকারের কার্যক্রমের উপর বিশেষ নজর রাখছে। বিরোধী শক্তি সামান্য বিচ্যুতি ঘটলে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে ইস্যু তৈরি করতে পারে। তাই সরকারকে বনের হরিণের মতো সদা সতর্ক থাকতে হবে। তবে সমসাময়িক কিছু ঘটনা বিচ্ছিন্ন হলেও সরকারের ভাবমূর্তি ফ্যাকাশে বা ম্লান করেছে, যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অপ্রীতিকর ঘটনা। এখানে তৃতীয় কোনো পক্ষের উস্কানি বা ইন্ধন থাকতেই পারে। হয়তোবা সরকারি দলের অঙ্গ সংগঠনের ভূমিকা কিছুটা বিকৃত বা অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে, কিন্তু দিনের শেষে সব দায়িত্ব সরকার এড়াতে পারবে না। অপরাধী যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনতে হবে। এই ক্ষেত্রে সরকারকে কঠোর থেকে কঠোরতর ভূমিকা পালন করতে হবে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি মহান জাতীয় সংসদকে গণতন্ত্র, আইনের শাসন ও সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার অত্যন্ত প্রহরী বলে অভিহিত করেছেন। এ প্রসঙ্গে আমি বলতে চাই যে দশম জাতীয় সংসদ এবং সাংসদদের নিয়ে বিভিন্ন মন্তব্য করা হয়েছে,
কেউ সংসদকে অবৈধ বলেছে, কেউ একটু সংযত হয়ে এর নৈতিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে, আবার কেউ কেউ হেয় বা তাচ্ছিল্য করেছে। এর মধ্যে যে মন্তব্যটি আমার বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে সেটির বক্তা বাংলাদেশের অন্যতম বৃহত্তর দলের একজন জ্যেষ্ঠ নেতা। উনি ব্যঙ্গ করে বলেছেন সংসদ অর্থাৎ সংদের সদ। এর অর্থ হলো আমরা যারা সংসদে আছি তার সবাই সং বা জোকার। এর জবাব দেওয়াটা আমি খুবই জরুরি মনে করছি মাননীয় স্পিকার। গণমানুষের ভোটে নির্বাচিত হয়ে জনগণের কথা বলার জন্য সংসদে এসেছি। আমরা সরকারের অংশ নই, সরকারের লেজুর বৃত্তিও করতে চাই না। তবে জনমানুষের অধিকার আদায় করতে জনগণের স্বার্থের সাথে সাংঘর্ষিক সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোর জন্য যদি সংসেজেও সংসদে আসতে হয়, ব্যক্তিগতভাবে মাননীয় স্পিকার আমি রাজি। তবে কারণে অকারণে সকল সুযোগ সুবিধা নিয়ে অতীতের বিরোধী দলের মতো সংসদ বর্জন করাকে নিয়মে পরিণত করতে চাই না। এই প্রসঙ্গে ওই বয়োজ্যেষ্ঠ নেতাকে বিনয়ের সাথে বলবো, দয়া করে আপনাদের নিজের মুখ আয়নায় দেখুন, তাতে সংসদে আপনাদের গ্লানিকর ইতিহাসে প্রতিফলিত হবে। মাননীয় স্পিকার, মহান রাষ্ট্রপতি নির্বাচন বয়কটকারী দলগুলির প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন নৈরাজ্য সহিংসতার পথ পরিহার করে আলোচনা, সংলাপ ও সমঝোতার পথে আসার এবং একই সাথে মৌলবাদী ও জঙ্গিবাদী সংস্রব পরিহার করার। এই প্রসঙ্গে আমি বলতে চাই মাননীয় স্পিকার, এই আহ্বানের মধ্যে রাষ্ট্রপতির উদার গণতান্ত্রিক সংস্কৃতির পরিচয় দিয়েছে। অমীমাংসিত রাজনৈতিক ইস্যুগুলো নিয়ে রাজপথ রঞ্জিত করে পুরানো বর্তমান সময়ের সাথে অসঙ্গতিপূর্ণ কৌশল গণতন্ত্রকে কেবল বিপন্নই করবে না, কার্যসিদ্ধি হবে না। সংকট নিরসনের একমাত্র পন্থা সংলাপ, যা হতে হবে নৈতিক এবং যৌক্তিক উপায়ে এবং শাসনতন্ত্রের আলোকে। মাননীয় স্পিকার, কিন্তু অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় লক্ষ্য করলাম সমসাময়িক অনেক বিষয় মহামান্য রাষ্ট্রপতির ভাষণে উপেক্ষিত হয়েছে। সব চ্যালেঞ্জের উদ্ঘাটন আমার স্বল্প জ্ঞানে সম্ভব নয়, আবার স্বল্প সময়ে তা আলোচনা করা অসম্ভব। তবে অতীব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো ভাষণে উপেক্ষিত হয়েছে কিন্তু মহান জাতীয় সংসদের দৃষ্টিতে আনা আমি জরুরি মনে করি, তা উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, দেশি বিদেশি উদ্যোক্তারা লগ্নি করছে না। ব্যাংকে 2013 ডিসেম্বর পর্যন্ত অলস তারল্যের পরিমাণ 85,000 কোটি টাকা। স্বাভাবিকভাবে তা শিল্পায়ন এবং এর স্বাভাবিক ফলস্বরূপ কর্মসংস্থানের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে। মাননীয় স্পিকার, 2013-2014 অর্থ বছরের প্রথম 6 মাসে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার চেয়ে 8,000 কোটি টাকা কম। এডিপি ইমপ্লিমেন্টেশন প্রথম 6 মাসে লক্ষ্যমাত্রার 20%। মাননীয় স্পিকার, 2012-13 অর্থ বছরের বাজেট প্রণয়নের সময় দেশীয় উৎপাদনের টার্গেট ছিল 7.2%। সরকারের অর্থ মন্ত্রণালয়ের আশাব্যঞ্জক ভবিষ্যৎবাণী অনুযায়ী লক্ষ্যমাত্রা অর্জিত হবে 6.2%। তবে ওয়ার্ল্ড ব্যাংকের পূর্বাভাস অনুযায়ী 5.6 থেকে 5.8% উপরে অর্জিত হবে না। সামষ্টিক অর্থনীতির এই চিত্র খুব সুখকর নয়। আমি অর্থ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আবার সেই সাথে অর্থমন্ত্রীকে খুব বিনয়ের সঙ্গে একটি অনুরোধ করছি। আপনি বিজ্ঞ, প্রাজ্ঞ এবং অভিজ্ঞ লোক, আপনি আমার পিতৃতুল্য। দয়া করে আমার পর্যবেক্ষণকে সাবলীলভাবে নেবেন। অট্ট হাসি হেসে রাবিশ ননসেন্স বোগাস বলে তা উড়িয়ে দেবেন না। আমি নবীন সংসদ সদস্য, আমার মন ভেঙে যাবে। মাননীয় স্পিকার, প্রবাসী আয়ের প্রবৃদ্ধি 2013 সালে প্রথমবারের মতো কমে গিয়েছে। জনশক্তি রপ্তানি কমে গিয়েছে উল্লেখযোগ্যভাবে। প্রবাসী আয় 2012 সালে ছিল 1,14,816 কোটি 93 লক্ষ টাকা। 2013 সালে তা কমে হয় 1,08,116 কোটি 70 লক্ষ টাকা, অর্থাৎ 7,000 কোটি টাকা কম। 2012 সালে প্রবাসী যায় 6,07,798 জন। 2013 সালে তার সংখ্যা কমে দাঁড়ায় 4,09,253 জন। মাননীয় স্পিকার, পত্রিকান্তরে জানতে পেরেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রিক্রুটিং এজেন্সিগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। এটি অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। অতীতে হতদরিদ্র লোকজন রিক্রুটিং এজেন্সিগুলো দ্বারা প্রতারিত হয়ে সর্বশান্ত হয়েছে। আবার অনেকে চড়া দাম দিয়ে লাইসেন্স কিনে বিদেশে গিয়ে তেমন কোনো লাভ করতে পারেনি। এটি এড়িয়ে যাওয়ার বিষয় নয়, তবে শঙ্কা একটাই, ঠক বাঁচিতে যাইয়া গায়ে না উজাড় হইয়া যায়। মাননীয় স্পিকার, খাদ্য মূল্যস্ফীতি 2013 ডিসেম্বরে 9%। খাদ্যের সরকারি মজুদ খাদ্য মন্ত্রণালয়ের লক্ষ্যমাত্রা অনুযায়ী 1 মিলিয়ন মেট্রিক টন থাকার কথা, মজুদ ছিল ডিসেম্বর পর্যন্ত 0.951 মিলিয়ন মেট্রিক টন। এই পটভূমিতে মাননীয় স্পিকার, বড় চাষের ব্যাপারে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা একান্তই বাঞ্ছনীয়, নতুবা সম্ভাব্য সংকট তৈরি হতে পারে। সংসদের মেজাজ হালকা করার জন্য এবং একটু হাস্যরসের উদ্রেক করার জন্য বলছি, কম খাওয়া কিন্তু কোনো সমাধান নয়। মাননীয় স্পিকার, অর্থনীতির জন্য প্রাণস্পন্দন বা লাইফ লাইন ঢাকা চট্টগ্রাম 4 লেন হাইওয়ে বাস্তবায়নের লক্ষ্যমাত্রা ছিল 2013 ডিসেম্বর,
অথচ সেই সময় পর্যন্ত কাজ বাস্তবায়ন হয়েছে 30%। চীনা ঠিকাদারি কোম্পানির সাথে যোগাযোগ মন্ত্রণালয়ের ব্যয় বৃদ্ধি নিয়ে জটিলতা চলছে। চীনা ঠিকাদারি কোম্পানি কন্ট্রাক্ট প্রাইসের সংশোধন চাচ্ছে, যা সম্পূর্ণভাবে নিয়ম বহির্ভূত। এখানে মাননীয় যোগাযোগ মন্ত্রীকে অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আপনার উদ্দীপ্ত পদচারণা দেশবাসীকে আশাবাদী করেছে, কিন্তু সেই সাথে প্রত্যাশাও। মাননীয় সদস্য, আপনার 2 মিনিট বলুন। অনুগ্রহ করে 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য শেষ করুন। 3 মিনিট লাগবে। এখন জরুরি ভিত্তিতে বাস্তবায়ন করার পালা। জাতি আরও বড় বড় প্রকল্পের স্বপ্ন দেখছে, যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে, বড় বড় ফ্লাইওভার, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, বড় বড় হাইওয়ে। মাননীয় স্পিকার, তবে আমি একেবারে হতাশ নই, বরং অসম্ভবভাবে আশাবাদী। নির্বাচন পূর্বকালীন সময় আমাদের কৃষক, শ্রমিক এবং শিল্প উদ্যোক্তারা যে সাহস, প্রত্যয় এবং দেশপ্রেমের পরিচয় দিয়েছে, তাতে আমার দেশকে নিয়ে যে আত্মবিশ্বাস তা আরও মজবুত হয়েছে। চরম প্রতিকূলতার মধ্যেও কৃষক মাঠে গিয়ে ফসল ফলিয়েছে। চরম বিপর্যয়ের মধ্যে শ্রমিক পায়ে হেঁটে তার কর্মক্ষেত্র, শিল্প কারখানায় গিয়ে অর্থনীতির চাকাকে গতিশীল রেখেছে। আমাদের শিল্প উদ্যোক্তারা ভয়কে জয় করে অর্থনীতিকে সতেজ রেখেছে। এর মধ্যে দিয়ে আসলে প্রকাশ পেয়েছে বাঙালির অন্তর্নিহিত সাহস, অপ্রতিরোধ্য স্পৃহা, আত্মপ্রত্যয় সত্তা ও লড়াকু মনোভাব। বাঙালি ইতিহাস প্রমাণ করে যে তারা দুর্বিসন্ধি, প্রতিকূলতা, ভ্রুকুটিকে অগ্রাহ্য করে বারবার পরাক্রমের স্বাক্ষর রেখেছে। সুতরাং আমাদের ভয় নাই, আমাদের জয় সুনিশ্চিত, অবশ্যম্ভাবী। দিগন্তে নতুন সূর্যের আভাস দেখা যাচ্ছে। এই সূর্যকে যেদিন প্রদীপ্ত হয়ে উঠবে এবং উদ্ভাসিত করবে সারা দেশকে, তখন তাকে বরণ করে নিব এই বলে যে, প্রভাত সূর্য এসেছে রুদ্র সাজে, দুঃখের পথে তোমারও তুর্য বাজে, অরুণ বন্যী জ্বালাও চিত্ত মাঝে, বন্ধন হোক ক্ষয়, তোমারই হোক জয়, তোমারই হোক জয়। মাননীয় স্পিকার, আমার আলোচনা শেষ করতে চাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করে। একই সঙ্গে ঝিনাইদহ 2 এলাকাবাসীকে সশ্রদ্ধ সালাম, যারা আমাকে ভোট দিয়ে মহান সংসদে আসার এই বিরল সুযোগ করে দিয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমার এলাকাবাসীকে উৎসর্গ করে বলতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আমি তোমাদেরই লোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য আপনার সুন্দর বক্তব্যের জন্য।